কলকাতার আদি অধিবাসী ছিল শেঠ ও বসাকরা। বলা হয় তারাই জঙ্গলে ভরা কলকাতার জঙ্গল সাফ করে বসতি গড়ে তুলেছিল, অথচ তাদের সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। আজ আমরা এই পর্বে খুঁজে দেখার চেষ্টা করলাম শেঠ বসাকদের অজানা ইতিহাস। আপনারা শুনছেন ক্লক টাওয়ার, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসে আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই সত্যিকারের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। শেঠরা আসলে ছিলেন গৌড়ের অধিবাসী। তাঁরা ছিলেন তন্তুবায় অর্থাৎ তাঁতি। পরবর্তীকালে তাঁরা কাজের প্রয়োজনে সুবর্ণগ্রাম, ঢাকা, কাসিমবাজার, মুর্শিদাবাদ ও হুগলির হলুদপুরে চলে আসেন। ধীরে ধীরে তাঁরা সুতির বস্ত্রের ব্যবসাও শুরু করেন। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো, তন্তুবায়দের মধ্যে শেঠ, বসাক, মল্লিক, হালদার ও দত্ত এই 5 পদবীর চল ছিল। শেঠদের সুতি কাপড়ের ব্যবসা ধীরে ধীরে বাংলার বাইরেও ছড়িয়ে পড়ছিল। তাঁরা বাংলার প্রধান প্রধান বন্দর ও শহরগুলিতে বসতি স্থাপন করছিলেন। এই বাংলার যেখানে যেখানে বিদেশি বণিকদের আনাগোনা বাড়ছিল, ব্যবসার প্রয়োজনে শেঠরা সেখানেই পাড়ি জমাচ্ছিলেন। পর্তুগিজ ও ওলন্দাজরা যখন বাংলায় উপনিবেশ গড়ে তুলছেন, সেই সময় শেঠরা কলকাতায় বসতি স্থাপন করেন। শোনা যায় পলাশী যুদ্ধের 50 বছর আগে যেখানে ইংরেজরা যুদ্ধের পরে নতুন কেল্লা স্থাপন করেছিল, সেখানেও এক সময় ছিল শেঠ বসতি। সেখানেই ছিল তাদের আরাধ্য দেবতা গোবিন্দজিউয়ের একটি মন্দির। 1537 সালে মুকুন্দরাম শেঠ সপ্তগ্রাম থেকে চলে আসেন কলকাতায়। অবশ্য তখনও সে অঞ্চলের নাম ছিল কালীক্ষেত্র। কালীক্ষেত্রে এসে বন কেটে বসতি শুরু করেছিলেন তারা। অনেকেই বলেন এই শেঠ পরিবারের কুলদেবতা গোবিন্দজিউয়ের নামেই এই স্থানের নাম হয় পরে গোবিন্দপুর। তবে অন্য আরেকটি মত হল হাটখোলার দত্তবংশের আদিপুরুষ গোবিন্দশরণ দত্তর নামেই এই গ্রামের নাম হয় গোবিন্দপুর। তবে গোবিন্দশরণ দত্ত যতদিনে এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন, তার আগেই এই অঞ্চলে শেঠদের 8 পুরুষের বাস ছিল। তাই প্রথম মতটি অতুল সুরের মতো বেশিরভাগ ঐতিহাসিকই সমর্থন করেন। বলা হয় মোটামুটি এই একই সময় বা কিছু পরে এই অঞ্চলে কালিদাস বসাক, বাসুদেব বসাক ও করুণাময় বসাকের মতো বসাকদের পূর্বসূরীরা এসে বসবাস শুরু করেন। মুকুন্দরামের পুত্র লালমোহন শেঠ লাল দিঘি খনন করান। খননের সেই মাটি দিয়ে ইট তৈরি করে লাল দিঘির পশ্চিমে নিজের ভদ্রাসন নির্মাণ করেন। সেখানেই একটি সুন্দর উদ্যানও ছিল। ব্রিটিশরা কলকাতায় আসার পর এই উদ্যানে তাঁরা সান্ধ্য ভ্রমণ করতেন। লাল দিঘির 2 পাড়ে 2টো দোলমঞ্চ স্থাপন করেছিলেন শেঠরা। দক্ষিণে গোবিন্দ আর উত্তরে রাধারানী। আবির বিক্রির জন্য একটি বাজার ছিল, সেটার নাম ছিল রাধা বাজার। মুকুন্দরামের বেশ কয়েক পুরুষ পরে সাগরময় শেঠের উত্থান ঘটে। বলা হয় তিনি এই তন্তুবয়ন কারখানা গঠন করেন। বলা হয় ইংরেজদের আসার বহু পূর্বে, অর্থাৎ প্রায় 1632 সালের কাছাকাছি সময়ে এই কারখানায় কাজ করত প্রায় 2500 তাঁতি। অর্থাৎ বাঙালি ব্যবসা পারে না, এটা যে নিছকই একটা অপবাদ তা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। গোবিন্দপুর থেকে ক্রোশ খানেক উত্তরে সুতোর নুটি কেনা বেচা হতো। সেই থেকেই নাম হয় সুতা নুটি। সে সময় শেঠ ও বসাকদের তৈরি তাঁত বস্ত্র পৃথিবী বিখ্যাত ছিল। আজকের গার্ডেন রিচ অঞ্চলে এসে পর্তুগিজরা নোঙর করত আর তাদের মতো বিদেশি বণিকদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত সেই বস্ত্র। তাঁরা ঠিক কতটা সমৃদ্ধ ছিলেন তা পূর্ণেন্দু পত্রীর একটি লেখায় উল্লিখিত ছড়া থেকে কিছুটা অনুমান করা যায়। চরকা মোর ভাতার পুত, চরকা মোর নাতি, চরকার দৌলতে আমার দুয়ারে বাঁধা হাতি। বাঙালির পায়েস মানেই গোবিন্দভোগ চাল। এই চালের ইতিহাসটাও কিন্তু জড়িয়ে আছে শেঠদের গোবিন্দজিউয়ের সঙ্গেই। বলা হয় শেঠরা নিজেদের জমিতে এক বিশেষ সুগন্ধি চাল গোবিন্দজিউয়ের ভোগ দেওয়ার জন্য চাষ করত। যেহেতু এই চাল প্রথম দিকে গোবিন্দজিউয়ের ভোগে দেওয়া হতো, তাই এই চালের নাম হয়ে যায় গোবিন্দভোগ চাল।
ওয়ারেন হেস্টিংসের শাসনকালে যখন নন্দকুমারের ফাঁসি হচ্ছে, তখন কলকাতার নতুন অংশগুলোতেও শেঠরা বসাকদের নিয়ে এসে বসতির ব্যবস্থা করেন। এর পিছনে শেঠের উদ্দেশ্য ছিল নিজেদের সমগোত্রীয় বসাকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। বসাকরাও ধনী ছিলেন। নবাব আলীবর্দী খাঁর শাসনকালে তাঁরা মুর্শিদাবাদে থাকার সময় সুতি ও রেশমের কাপড়ের ব্যবসা করতেন। পরে তারাও কাশিমবাজার, ঢাকা এবং অন্যান্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন কেল্লা তৈরির সময় গোবিন্দপুরের জমির পরিবর্তে শেঠ ও বসাকদের নতুন জমি দান করেন। সেই সময় শেঠ বসাকরা ইংরেজদের চড়া সুদে ধার দিত। শেঠরা তাঁদের আরাধ্য দেবতা গোবিন্দজিউয়ের মূর্তিটি সে স্থান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বড় বাজারে স্থাপন করেন। বৈষ্ণব দাস শেঠের বাড়ির উত্তর কোণে নতুন মন্দিরে স্থান হয় সেই মূর্তির। কলকাতায় এই সময়ে শেঠ ও বসাক সমাজে 5 জন অভিজাত ধনী ব্যবসাদারদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এঁরা ছিলেন যদুবিন্দু শেঠ, বৈষ্ণব দাস শেঠ, শোভারাম বসাক, বৃন্দাবন বসাক ও কৃষ্ণচন্দ্র বসাক। যদুবিন্দু ও বৈষ্ণব দাস অত্যন্ত ধার্মিক ছিলেন। বিষ্ণুপুরের রাজাদের ইষ্টদেবতা রাধাকান্ত জিউয়ের বিগ্রহ এনে যদুবিন্দু শেঠ 5 নম্বর বাঁশতলা লেনে এনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে পরে প্রত্যহ 40 থেকে 50 জনকে খাওয়ানোর ব্যবস্থা ছিল। বৈষ্ণব দাস কলকাতা থেকে মুখ ঢাকা পাত্রে পবিত্র গঙ্গাজল সোমনাথ ও দ্বারকানাথের মন্দিরে পাঠাতেন। পাত্রের জল যে কতটা খাঁটি ও নির্ভেজাল তার প্রমাণস্বরূপ পাত্রগুলির উপর তার নামের শিলমোহর আঁকা থাকত। তার প্রপৌত্রের সময় পর্যন্ত এই প্রথা চালু ছিল। যদুবিন্দু শেঠের 2 বংশধর চৈতন্যচরণ ও আনন্দচন্দ্র অত্যন্ত ধার্মিক ছিলেন। মহারাজ নবকৃষ্ণদেব বাহাদুর ও কলকাতার নাগরিকবৃন্দ চৈতন্যচরণের বহু গুণের জন্য তাঁকে বিশেষ শ্রদ্ধা করতেন। অন্যদিকে আনন্দচন্দ্র ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। মৃত্যুকালে তিনি 50 লক্ষ টাকা রেখে গিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে সে টাকার মালিক হন চৈতন্যচরণ শেঠের বংশধর রাধাকৃষ্ণ শেঠের পুত্র বাবু মাধব কৃষ্ণ শেঠ। এই মাধব কৃষ্ণ ছিলেন চৈতন্যচরণ ও আনন্দচন্দ্র উভয়েরই সম্পত্তির মালিক। তিনি পরে কলকাতা শহরের জাস্টিস অব দ্য পিস নিযুক্ত হয়েছিলেন। যদুবিন্দু শেঠের বংশধর নন্দলাল শেঠের পৌত্র রাধাকান্ত শেঠ ছিলেন হিন্দু কলেজের কৃতী ছাত্র। তিনি রাজা, একই সঙ্গে তিনি উচ্চ শ্রেণীর সঙ্গীতজ্ঞ ও ফরাসি ভাষায় পণ্ডিত ছিলেন। তাঁর পুত্র ছিলেন প্রিয়নাথ শেঠ। রাধাকান্ত বসাকের পুত্র ছিলেন বাবু তারিণী চরণ বসাক। কৃষ্ণচন্দ্র বসাকের বাসগৃহ ছিল বিডন স্কোয়ারের কাছে চিতপুর রোডের উপর। শেষে একটা অপ্রিয় কথা বলে এই পর্বটা শেষ করি। বিদেশিরা কলকাতা বা কালীক্ষেত্রে আসার অনেক আগে থেকেই বাংলার বিভিন্ন অঞ্চল সমৃদ্ধ ছিল। এর মধ্যে গোবিন্দপুর ও সুতানুটির সমৃদ্ধি এসেছিল শেঠ ও বসাকদের হাত ধরেই। সে যুগের সমৃদ্ধ আদি কলকাতায় উচ্চবর্ণের হিন্দু অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, কায়স্থ মানুষেরা ছিলেন হাতে গোনা। আদি কলকাতা সমৃদ্ধ হয়ে উঠেছিল একদল শ্রমজীবী তাঁতি, কুমোর, কামারের মতো মানুষদের কাঁধে ভর দিয়েই। আরও পরে ইংরেজ আমলে ধীরে ধীরে উচ্চবর্ণের হিন্দুরা মূলত ইংরেজদের অধীনে চাকরি করতেই কলকাতায় পাড়ি জমিয়েছিল। কারণ ততদিনে ইংরেজরা সুপরিকল্পিতভাবে এই বাংলার বিশ্বময় বিখ্যাত তাঁত শিল্পকে ধ্বংস করে দিয়েছিল। শেঠ বসাকরাও ততদিনে কর্মহারা হয়েছেন। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক অনেক গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, যেমন ভূত, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে।
তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল, লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক। কে সেটা রহস্যই থাকুক। জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।